Hey you, what's up guys? Welcome back to my another brand new explanation videos. বন্ধুরা কেমন হবে যদি তুমি সহ তোমার টিম কোনো এক অ্যাডভেঞ্চারে বের হও কোনো কিছু সংগ্রহ করে নিয়ে আসতে, আর যদি সেই অ্যাডভেঞ্চারে তোমাকে মুখোমুখি হতে হয় বিভিন্ন প্রজাতির ডাইনোসরদের সাথে, সেখান থেকে জান নিয়ে ফিরে আসতে তোমাকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হবে, ঠিক তেমনই একটি গল্প আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব। জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিভার্স। তো বন্ধুরা, জুরাসিক ওয়ার্ল্ড রিভার্স এমন একটি সিনেমা যেখানে আমাদের এমন একটি পৃথিবী দেখানো হয় যেখানে মানুষ আর ডাইনোসর একসঙ্গে বাস করে। আসলে জুরাসিক ওয়ার্ল্ড রিভার্স সিনেমার কাহিনী 2027 সালের, অর্থাৎ দেখা যায় এটা আজ থেকে 2 বছর পরের ভবিষ্যৎ। কিন্তু সিনেমার এই পৃথিবীতে আমাদের জানা যায় কোটি কোটি বছর আগে যখন পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চলছিল তখন পৃথিবীর বেশিরভাগ ডাইনোসর মারা যায়, কিন্তু তাদের মধ্যে কিছু প্রজাতি বেঁচে যায়। এইসব বেঁচে যাওয়া ডাইনোসররা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পৃথিবীর নিচে থাকা শুরু করে এবং তখন থেকেই তারা বাইরের পৃথিবীর জন্য অদৃশ্য হয়ে যায়। কিন্তু তাদের প্রজাতিগুলো পৃথিবীর নিচে বিকশিত হতে থাকে। এরপর আজ থেকে ঠিক 32 বছর আগে, অর্থাৎ 2027 সাল থেকে 32 বছর পিছনে গেলে আমরা পৌঁছে যাই 1995 সালে। ওই বছর বিশাল একটি আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়, আর যেন এই আগ্নেয়গিরি ছিল ডাইনোসরদের জন্য বাইরের পৃথিবীর দরজা। এই বিস্ফোরণের ফলে সৃষ্টি হওয়া পথে ডাইনোসররা পৃথিবীর উপরের দিকে আসতে শুরু করে এবং ধীরে ধীরে মানুষের সঙ্গে সহাবস্থান শুরু করে। কিন্তু বন্ধুরা, এই নতুন পৃথিবীর পরিবেশ ডাইনোসরদের জন্য উপযুক্ত ছিল না, কারণ এখানে না ছিল কোটি বছর আগের মতো বাতাস, না ছিল সেই উপযুক্ত তাপমাত্রা যেটা তাদের বাঁচার জন্য দরকার ছিল। আর এই কারণেই ডাইনোসররা আস্তে আস্তে মারা যেতে থাকে। তবুও পৃথিবীতে একটি বিশেষ জায়গা ছিল যেখানে ডাইনোসররা আরাম করে থাকতে পারছিল, আর সেই জায়গাটি ছিল পৃথিবীর বিষুবরেখা, ইকুয়েটর। বন্ধুরা, এই ইকুয়েটর হলো একটি কাল্পনিক রেখা যা পুরো পৃথিবীকে 2 ভাগে ভাগ করে। এই রেখার চারপাশের সমুদ্র এলাকা আর দ্বীপগুলো ডাইনোসরদের থাকার জন্য অনুকূল ছিল, কারণ সেখানে ছিল তাদের প্রয়োজনীয় তাপমাত্রা এবং প্রচুর পরিমাণে অক্সিজেন। এই কারণেই ডাইনোসররা ইকুয়েটরের চারপাশের দ্বীপ ও সমুদ্র অঞ্চলে বাস করা শুরু করে। কিন্তু ডাইনোসরদের কারণে এইসব এলাকা চরমভাবে বিপজ্জনক হয়ে ওঠে, আর সেই কারণেই বিশ্বের সব সরকার এই অঞ্চলগুলোতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং সাধারণ মানুষকে ওখানে যেতে নিষেধ করে। এর পাশাপাশি সারা পৃথিবীতে মাত্র কয়েকটি নির্বাচিত কোম্পানি ছিল যাদেরকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, যাতে তারা ডাইনোসরদের উপর গবেষণা করতে পারে এবং পৃথিবী এই প্রজাতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে। তো বন্ধুরা, এখন এই সিনেমার শুরুটা হয় বর্তমান সময় থেকে 17 বছর আগের ঘটনা দিয়ে, অর্থাৎ ঠিক 2010 সাল থেকে। 2010 সালে আমরা দেখি যে বিশ্বের এক বৃহৎ কোম্পানি যার নাম ইনজেন, তারা ইকুয়েটরের কাছাকাছি আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের ডাইনোসরের উপর রিসার্চ করছিল। এই দ্বীপে ইনজেন কোম্পানিটি একটি ল্যাবরেটরি তৈরি করছিল। এই ল্যাবে মূলত এই কোম্পানির সেরা ইঞ্জিনিয়ার এবং ডাক্তাররা মিলে ডাইনোসরদের মিউটেশন, জেনেটিক পরিবর্তন নিয়ে কাজ করছিল। মানে তারা বিভিন্ন ডাইনোসরের রক্ত সংগ্রহ করে তাদের ডিএনএতে পরিবর্তন আনছিল, যাতে করে তারা বর্তমান ডাইনোসরদের মিউটেট রূপে তৈরি করতে পারে। আর সিনেমার শুরুতে আমরা দেখি ইনজেন কোম্পানি ইতিমধ্যে অনেক ডাইনোসরের মিউটেশন করে ফেলেছে, কিন্তু তখন তারা একটি টি-রেক্সের মিউটেশন কাজ করছিল। আর এই কাজ চলাকালীন একজন কর্মচারীর ছোট্ট একটি ভুল বা অবহেলার কারণে মেশিনে গন্ডগোল হয়ে যায় এবং মিউটেশনের কাজ হঠাৎ থেমে যায়। ঠিক সেই মুহূর্তে যে টি-রেক্সটির উপর তারা কাজ করছিল সেটি হঠাৎ জেগে ওঠে এবং ল্যাব থেকে পালিয়ে যায়। এরপর সেই টি-রেক্স পুরো ল্যাব ধ্বংস করে দেয় এবং অনেক মানুষকে খেয়ে ফেলে। এই টি-রেক্সটিকে দেখে বোঝা যায় এটা আগের চেয়ে অনেক বেশি মিউটেটেড এবং ভয়ঙ্কর এবং আকারেও অনেক বড় হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটার পর ল্যাবের সব কর্মচারী সেখান থেকে পালিয়ে যায় এবং তারা সেই ল্যাব ও তাদের মিউটেশন প্রজেক্ট ফেলে রেখে চিরতরে চলে যায়। এরপর কেউ আর ওই জায়গায় ফিরে আসে না। এরপর সিনেমার দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি 17 বছর কেটে গেছে, অর্থাৎ 2010 সাল থেকে সরাসরি এসে পড়ি 2027 সালের বর্তমান সময়ে। এখন সিনেমার বর্তমান সময়ে আমরা একজন লোকের সঙ্গে পরিচিত হই যার নাম মার্টিন। এই মার্টিন আসলে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এক্সিকিউটিভ পদে কাজ করে। এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম হলো পার্কার জেনেটিক্স, যেটি মূলত বিশ্বের বড় বড় রোগের ওষুধ তৈরি করে। কিন্তু বন্ধুরা, আমরা জানতে পারি যে এই সময়ে পৃথিবীতে একটি গুরুতর রোগ ছড়িয়ে পড়েছে, আর এই রোগ হলো হৃদরোগ, যা এখন অত্যন্ত সাধারণভাবে মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এই কারণেই পার্কার জেনেটিক্স কোম্পানি এই বিষয়ে গবেষণা করে এবং তারা আবিষ্কার করে যে আগামী কয়েক বছরের মধ্যে এই হৃদরোগ পৃথিবীর প্রায় 20% মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হবে। এই তথ্য জানার পর পার্কার জেনেটিক্স কোম্পানি সিদ্ধান্ত নেয় যদি তারা এই মারাত্মক হৃদরোগের কোনো চিকিৎসা বা ওষুধ আবিষ্কার করতে পারে তাহলে সারা বিশ্বে তাদের ওষুধের চাহিদা তীব্র হবে। আর শুধু তাই নয়, তারা অনেক টাকা রোজগারও করতে পারবে। কিন্তু বন্ধুরা, যখন পার্কার জেনেটিক্স এই হৃদরোগের ওষুধ নিয়ে গবেষণা শুরু করে তখন তারা আবিষ্কার করে যে এই গবেষণায় ডাইনোসরেরা তাদের অনেক সাহায্য করতে পারে। আসল ব্যাপারটা হলো ডাইনোসরেরা আকারে অনেক বড় হয়, আর যেহেতু তারা আকারে বড় তাদের হৃৎপিণ্ড বা হার্টও বিশাল আকারের হয়। আর বড় হার্ট থাকার মানে হলো
তাদের হার্টের পেশিগুলোও খুব শক্তিশালী ও বড়। এই কারণেই পার্কার জেনিক্স কোম্পানির বিশ্বাস হয় যে যদি তারা এই বড় হার্টওয়ালা প্রাণীদের রক্ত পায়, অর্থাৎ ডাইনোসরের রক্ত পায়, তাহলে তারা খুব সহজেই হৃদরোগের ওষুধ তৈরি করতে পারবে। আর এই কাজ করার জন্যই পার্কার জেনিক্স কোম্পানি মার্টিনকে নিয়োগ করে এবং তাকে 3 ধরনের ডাইনোসরের রক্ত আনার দায়িত্ব দেয়। এই 3 ধরনের ডাইনোসর মানে হলো 1. যেগুলো জমিতে চলে, স্থলচর। 2. যেগুলো জলে বাস করে, জলচর। 3. আর যেগুলো আকাশে উড়ে বেড়ায়, বায়ুচর। এবং এই 3 ধরনের ডাইনোসরের রক্ত সংগ্রহ করার পুরো দায়িত্ব মার্টিনের কাঁধে তুলে দেওয়া হয়। এবং এখন কারণ মার্টিন এই কাজটা একা করতে পারতো না, তাই সে সিদ্ধান্ত নেয় একটি টিম গঠন করার, যাতে সে এই মিশন সম্পূর্ণ করতে পারে। এই জন্য মার্টিন প্রথমে একটি মেয়ে জোড়ার সঙ্গে দেখা করে। আর এই জোড়া চরিত্রে অভিনয় করেছে স্কারলেট জনসন, মানে আমাদের সবার পরিচিত মার্ভেলের ব্ল্যাক উইডো। সিনেমায় আমরা জানতে পারি জোড়া একসময় স্পেশাল ফোর্সের কমান্ডো ছিল, আর তাই লড়াই করা, অস্ত্র চালানো, এমনকি বিপজ্জনক পরিবেশে টিকে থাকার মতো কাজগুলোতে সে অত্যন্ত দক্ষ। এখন যেহেতু মার্টিনকেও একদম বিপজ্জনক জায়গায় যেতে হবে, তাই সে জোড়াকে নিজের টিমে যোগ করার সিদ্ধান্ত নেয়। তাকে টিমে নেয়ার জন্য মার্টিন জোড়াকে $10 মিলিয়ন অফার করে, যা বাংলা টাকায় প্রায় 84 কোটি টাকা। এরপর মার্টিন জোড়াকে নিজের পুরো মিশনের সব কথা জানায়। সে বলে সে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করে, পার্কার জেনিক্স, তারা একটি ভয়ানক হৃদরোগের প্রতিষেধক বানানোর চেষ্টা করছে। কিন্তু সেই ওষুধ তৈরি করতে হলে তাদের 3 ধরনের ডাইনোসরের রক্ত দরকার। আকাশে উড়তে পারে এমন, জমিতে হাঁটে এমন, এবং পানিতে সাঁতার কাটে এমন ডাইনোসর। তবে এতেই শেষ নয়। মার্টিন জোড়াকে জানায় এই পুরো মিশনটি সম্পূর্ণভাবে অফিসিয়ালি অনুমোদিত নয়, অর্থাৎ এটি একটি গোপন সিক্রেট মিশন, কারণ কোনো সরকারই তাদের এই ধরনের কাজ করার অনুমতি দেবে না। এইসব তথ্য জানার পরও জোড়া মার্টিনের টিমে যোগ দিতে রাজি হয়, কারণ সে মার্টিনের টাকার অফার দেখে রাজি হয় সাহায্য করতে। এরপর মার্টিন জোড়াকে নিয়ে তৃতীয় একজন ব্যক্তির কাছে যায়, যার নাম হলো ডক্টর হেনরি। এই ডক্টর হেনরি পেশায় একজন পেলিওন্টোলজিস্ট। সহজ ভাষায় বলতে গেলে তিনি ডাইনোসরদের সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। ডাইনোসরের বিষয়ে তার এই বিশাল জ্ঞানই মার্টিনকে বাধ্য করে তাকে টিমে নেওয়ার জন্য। এরপর মার্টিন ডক্টর হেনরিকে পুরো ব্যাপারটি খুলে বলে। এই কথা শোনার পর ডক্টর হেনরিও মিশনে যোগ দিতে রাজি হন। তবে আমরা আরও জানতে পারি ডক্টর হেনরির টাকার প্রতি কোনো লোভ নেই, বরং সে ডাইনোসরদের সত্যিই খুব ভালোবাসে। আর এই মিশনে সে কেবল এজন্যই যেতে চায়, কারণ সে ডাইনোসরদের কাছ থেকে দেখতে চায় এবং তাদের সম্পর্কে আরও জানার আগ্রহ রাখে। যখন মার্টিন ডক্টর হেনরিকে তার পরিকল্পনার কথা জানায়, তখন সে উল্লেখ করে যে তাদের 3 ধরনের ডাইনোসরের রক্ত দরকার, অর্থাৎ আকাশ, জল ও স্থলচর ডাইনোসরদের রক্ত। কিন্তু এরপর মার্টিন এবং ডক্টর হেনরি একসাথে মিলে এটা খুঁজে বের করে যে এই 3 ধরনের ডাইনোসরদের যে 3টি নির্দিষ্ট প্রজাতির রক্ত দরকার, তাদের নাম কি কি। আমরা জানতে পারি জলের ডাইনোসরের নাম হলো মোসাসরাস, জমিতে চলা ডাইনোসরের নাম হলো টাইটানোসরাস, এবং আকাশে ওড়া ডাইনোসরের নাম হলো কুয়েটজালকোটলাস। এই সব তথ্য স্থির হওয়ার পরও মার্টিন বুঝতে পারে তার টিমে আরও লোক দরকার, কারণ এটাই স্পষ্ট 3 জন লোকের একটি টিম এত বড় মিশনের জন্য যথেষ্ট নয়। এরপর জোড়া মার্টিনকে তার পুরনো 2 বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন আমরা জানতে পারি এই 2 বন্ধু অতীতে জোড়ার সঙ্গে স্পেশাল ফোর্সে কাজ করত। এই 2 বন্ধুর নাম হলো ডানকান ও ববি। ববি একজন যুদ্ধ বিশেষজ্ঞ, অস্ত্র চালাতে এবং লড়াই করতে সে খুব দক্ষ। আর ডানকানের কাছে আছে বিশেষ সামরিক প্রশিক্ষণ, সেই সঙ্গে সমুদ্রে নৌকা চালানো ও দিক নির্দেশনা বুঝে চলার অভিজ্ঞতাও আছে। এইভাবে ডানকান ও ববি টিমে যোগ দেওয়ার পর মার্টিনের টিমে মোট 5 জন সদস্য হয়ে যায়। তারা হলো মার্টিন, জোড়া, ডক্টর হেনরি, ডানকান এবং ববি। এরপর তারা মিশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে এবং ডানকানের বোটে চড়ে যাত্রা শুরু করে। মিশনে বেরোনোর সময় আমরা জানতে পারি যে ডানকান তার বোটে আরও 2 সদস্যকে যুক্ত করেছে। এই 2 নতুন সদস্যের নাম হলো লেক্লার্ক ও নিনা। লেক্লার্ক একজন দক্ষ বোট চালক, অর্থাৎ সে ডানকানের বোট চালাতে জানে। আর নিনা একজন মার্সেনারি, ভাড়াটে যোদ্ধা, এবং ডানকান তাকে সঙ্গে এনেছে যাতে পথিমধ্যে যদি যুদ্ধ বা আত্মরক্ষা করার দরকার হয় তখন নিনা সাহায্য করতে পারে। মিশনে রওনা দেওয়ার পর ডানকানের বোটে সব টিম মেম্বার একত্রিত হয় এবং তারা যেখানে যেতে চায় সেই জায়গার ম্যাপ দেখে আমরা জানতে পারি যে মোসাসরাস নামের জলচর ডাইনোসরদের বেশিরভাগই ইকুয়েটরের কাছাকাছি একটি বিশেষ দ্বীপের আশেপাশে দেখা যায়। এই দ্বীপটি দেখে মার্টিন টিমকে জানায় যে ইকুয়েটরের কাছে থাকা এই দ্বীপটি একটি বিশেষ দ্বীপ, এবং তার কারণ হলো প্রায় 17 বছর আগে ইঞ্জেন নামের এক কোম্পানি এখানে ডাইনোসরদের উপর পরীক্ষা নিরীক্ষা চালাতো। তারা এখানে ডাইনোসরদের মিউটেট জেনেটিক পরিবর্তন করত এবং তাদের শরীরে নানান পরিবর্তন আনতো। কিন্তু তারপর এক ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে সবাইকে সেই ল্যাব ছেড়ে চলে যেতে হয়, এবং সেই সময় থেকে আজ পর্যন্ত সেই জায়গার সব বিল্ডিং ফেলে রাখা হয়েছে, অযত্নে পড়ে আছে। এবং বন্ধুরা, মার্টিনের কথা শুনে আমরা বুঝতে পারি যে ঘটনাটির কথা সে বলেছে সেটা সেই একই দৃশ্য যা আমরা সিনেমার শুরুর দিকে দেখেছিলাম। এরপর মার্টিন এবং তার পুরো টিম ধীরে ধীরে তাদের মিশনের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু ঠিক তখন ওই দৃশ্য বদলে যায় এবং আমরা দেখি সমুদ্রে থাকা আরেকটি ছোট বোটকে। এই বোটটি আকারে ছোট এবং এতে মোট 4 জন লোক থাকে। এই 4 জন হলো রবিন,
এই বোটের মালিক, রবিনের 2 মেয়ে টেরেসা ও ইসাবেলা এবং টেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ার। এরা সবাই সমুদ্রে ঘুরতে বের হয়েছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বন্ধুরা, তাদের এই সমুদ্র যাত্রার সময় হঠাৎ করে আমরা দেখি তাদের বোটের আশেপাশে অনেক বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণী ভিড় করতে শুরু করে। এই সমস্ত প্রাণীরা একের পর এক তাদের বোটের সঙ্গে ধাক্কা দিতে থাকে এবং তখন আমরা বুঝতে পারি যে এই বিশাল সামুদ্রিক প্রাণীরা আসলে ডাইনোসর এবং এদের নাম হলো মোসাসরাস। অর্থাৎ এই সামুদ্রিক ডাইনোসরগুলো ঠিক সেই মোসাসরাস যাদের খোঁজে মার্টিন এবং তার পুরো টিম বের হয়েছে। এখানে আমরা দেখি সবগুলো মোসাসরাস রিউবেনের বোটে ধাক্কা দিতে থাকে এবং ধীরে ধীরে তারা বোটটি উল্টে দেয়। এর ফলে রিউবেন, টেরেসা, ইসাবেলা এবং জেভিয়ার এই 4 জনই পানিতে পড়ে যায়। এরপর মোসাসরাসরা ওই জায়গা ছেড়ে চলে যায়, কিন্তু ভাগ্যক্রমে 4 জনের কেউই মারা যায় না। তারা সবাই কোনোভাবে বেঁচে যায় এবং বোটের ধারে থেকে যায়। তারপর তারা দ্রুত রেডিওর মাধ্যমে আশেপাশে সিগন্যাল পাঠাতে শুরু করে। রিউবেন রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে নিজের অবস্থান জানাতে থাকে। পরবর্তী মুহূর্তে দেখা যায় রিউবেনের রেডিও ফ্রিকোয়েন্সি ডানকানের বোটে শোনা যায়। ডানকান বুঝতে পারে তাদের আশেপাশে কেউ আছে। সাথে রিউবেন রেডিওতে নিজের অবস্থানও জানিয়েছে। তাই মার্টিন হিসাব করে বুঝে ফেলে যে রিউবেন তাদের থেকে মাত্র 28 মাইল দূরে আছে, অর্থাৎ প্রায় 45 কিলোমিটার। কিন্তু বাস্তবে তখন ডানকানের বোট দ্বীপের একদম কাছাকাছি ছিল এবং সেটা ঠিক সেই দ্বীপই যেটার আশেপাশে তাদের মিশনে পৌঁছানোর কথা ছিল। এই কারণে মার্টিন সবাইকে সেখানে না যাওয়ার কথা বলে এবং ডানকানকে জানায়, আমরা আগে আমাদের কাজ শেষ করব, তারপর যদি সম্ভব হয় তখন সাহায্য করব। কিন্তু বন্ধুরা, এখানে আমরা দেখি যে ডানকান একজন ভালো মানুষ, তাই সে মার্টিনের কথা শোনে না এবং সে নিজের বোট ঘুরিয়ে রিউবেনের দিকে নিয়ে যায়। পরবর্তী মুহূর্তে তারা রিউবেন এবং তার 2 মেয়ে এবং জেভিয়ার 4 জনকেই উদ্ধার করে এবং তাদের নিজের বোটে তুলে নেয়। এরপর রিউবেন তাদের সবকিছু ব্যাখ্যা করে। তখন মার্টিন, ডানকান, জোরা এবং বাকিরা বুঝে যায় যে তাদের উপর আক্রমণকারী প্রাণীরা আসলে মোসাসরাস ছিল, অর্থাৎ সেই জলচর ডাইনোসর যাদের তারা নিজেরাই খুঁজছিল। তবে বন্ধুরা, অনেক মোসাসরাস পানির নিচ থেকে উঠে এসে ডানকানের বোটে আঘাত করতে শুরু করে। কিন্তু তারপর যখন তারা সামনে মোসাসরাসকে দেখে তখন টিমের সবাই খুব খুশি হয়ে যায় এবং তারা তাড়াতাড়ি করে তাদের বোটটিকে মোসাসরাসের আরও কাছে নিয়ে যায়। আসলেই ডাইনোসরের রক্ত সংগ্রহ করার জন্য তারা আগেই একটা পরিকল্পনা তৈরি করে রেখেছিল। এই পরিকল্পনাটি ছিল ডক্টর হেনরির। আসলে ডক্টর হেনরির কাছে এমন একটি বিশেষ গান ও কন্টেইনার ছিল যেগুলো একটি সুচের মতো কাজ করে। তাই যখন এই ছোট ছোট সুচযুক্ত কন্টেইনারগুলো ডাইনোসরের শরীরে ছোড়া হয় তখন এগুলোর সুচ সরাসরি ডাইনোসরের শরীরে ঢুকে যায়। এই কন্টেইনারগুলো দ্রুত ডাইনোসরের রক্ত দিয়ে ভরে যায়। একবার কন্টেইনার পুরোপুরি রক্ত ভরে গেলে এটি নিচ থেকে আকাশে উড়ে যায় এবং আকাশে উঠে যাওয়ার পরে এর ভিতর থেকে একটি প্যারাশুট খুলে যায়। তারপর সেটি ধীরে ধীরে নিচে নামে আর তখন ওই জোরা, মার্টিন এবং তাদের পুরো টিম সেই কন্টেইনারগুলো ধরতে পারে। এবার সামনে মোসাসরাসকে দেখে জোরা সেই গান দিয়ে গুলি করে। গুলির সাথে সাথে একটি কন্টেইনার সোজা মোসাসরাসের শরীরে ঢুকে যায় আর তার মধ্যে দ্রুত রক্ত জমা হতে থাকে। তারপর জোরা এবং তার টিম সেই কন্টেইনারটি উদ্ধার করতে সক্ষম হয়। এইভাবে তারা তাদের প্রথম ডাইনোসরের রক্ত সফলভাবে সংগ্রহ করতে পারে। এটা দেখে টিমের সবাই অত্যন্ত খুশি হয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, এর কিছুক্ষণ পরে আচমকা তাদের শিপে আরও এক প্রজাতির ডাইনোসরের আক্রমণ হয়। এরাও সামুদ্রিক ডাইনোসর, কিন্তু তাদের নাম স্পাইনোসোরাস। এরা হঠাৎ করেই বোটে আক্রমণ শুরু করে এবং টক্কর মারতে থাকে। এই দৃশ্য দেখে জোরা এবং ডানকানের বন্ধু ববি তাড়াতাড়ি তার গান বের করে এবং ডাইনোসরের উপর গুলি চালাতে থাকে যাতে করে ডাইনোসরগুলো বোট থেকে দূরে সরে যায়। কিন্তু পরের মুহূর্তেই দেখা যায় গুলির কারণে ডাইনোসররা আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং একটা ডাইনোসর লাফ দিয়ে বোটের উপর উঠে ববিকে ধরে ফেলে এবং সব টিমের সদস্যদের চোখের সামনে তাকে চিবিয়ে খেয়ে ফেলে। অর্থাৎ এটা ছিল ববির শেষ। আর এই দৃশ্য দেখে বোটে থাকা সবাই ভয়ে অস্থির হয়ে পড়ে। কিন্তু এরপরও ডাইনোসরেরা আবার বোটে আঘাত করতে থাকে, যার কারণে বোটটা দুলতে থাকে এবং রিউবেনের মেয়ে তেরেসা সোজা পানিতে পড়ে যায়। তেরেসাকে পানিতে পড়তে দেখে তার বয়ফ্রেন্ড এক্সাভিয়র, বাবা রিউবেন এবং ছোট বোন এজেবেলা এই 3 জনও পানিতে ঝাঁপিয়ে পড়ে যাতে করে তারা তেরেসাকে বাঁচাতে পারে। তারপর 4 জনই সাঁতার কেটে একটা কাছাকাছি দ্বীপে পৌঁছে যায়। এদিকে ডানকান তার বোটকে সামাল দিতে থাকে এবং সব স্পাইনোসরাসদের এড়িয়ে সোজা সেই দ্বীপের দিকে এগিয়ে যায়। কিন্তু দ্বীপের কাছে পৌঁছানোর পরই তাদের বোট দ্বীপের সঙ্গে ধাক্কা খায় আর এতে বোটটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ভালো কথা হলো বোটে থাকা সবাই প্রাণে বেঁচে যায়। কিন্তু বন্ধুরা, যেইমাত্র টিমের সবাই বোট থেকে নামে তখনই এক স্পাইনোসরাস তাদের দিকে এগিয়ে আসে এবং ডানকানের মার্সেনারি বন্ধু নিনাকে সবার সামনেই খেয়ে ফেলে। এইভাবে ববির পর নিনারও শেষ হয়ে যায়। এখন এই সব ঘটনার পর টিমের সদস্যরা চিন্তায় পড়ে যায় এখন এত সব বিপদের পর তারা কিভাবে ঘরে ফিরে যাবে, কারণ যে বোটে করে তারা এসেছিল সেটি দ্বীপে ধাক্কা খেয়ে প্রায় ভেঙে গেছে আর তাই ওই বোটে ফিরে যাওয়া অসম্ভব। তখন ওই জোড়া পুরো টিমকে জানায় যে তার একটা প্ল্যান আছে। আসলে এখানে আসার আগে থেকেই জোড়া ভেবেছিল এই মিশনের সময় তাদের বোট নষ্ট হতে পারে আর তাই সে আগে থেকেই তার একটা আলাদা টিমকে প্রস্তুত রেখেছিল। সে তাদের বলে দিয়েছিল পরের দিন একটা হেলিকপ্টার নিয়ে এই দ্বীপে চলে আসতে। তাই এখন তাদের কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে এবং আগামীকাল সকাল হওয়ার আগেই দ্বীপের একটি উঁচু জায়গায় চলে যেতে হবে
যাতে করে যখন হেলিকপ্টার তাদের খুঁজতে আসবে তারা উঁচু জায়গা থেকে হেলিকপ্টারকে দেখতে পারে এবং হেলিকপ্টারও তাদের দেখতে পায়। এইসব করার জন্য তাদের হাতে খুব অল্প সময় থাকবে, কারণ হেলিকপ্টার কিছু মিনিটের জন্যই তাদের উপর নজর রাখবে। আর যদি তারা টিমকে দেখতে না পায় তাহলে তারা ফিরে চলে যাবে। এই কথা শুনে ডানকান ডক্টর হেনরিকে বলে, এই দ্বীপটা খুব বিপজ্জনক এবং সবাই জানে দ্বীপের অবস্থা কেমন, তাই যে বন্ধুরা হেলিকপ্টারে আসবে তাদের এই দ্বীপে নামা ঠিক হবে না। তারা উপরে থেকেই টিমকে খুঁজবে এবং যদি তাদের দেখা যায় তাহলে তারা তাদের নিয়ে চলে যাবে। কিন্তু যদি আমরা তাদের দেখতে না পাই তাহলে তাদেরও বোঝা যাবে যে সম্ভবত আমরা সবাই এই দ্বীপেই মারা গেছি। এরপর বন্ধুরা আমরা জানতে পারি যে জোরা এবং তার পুরো দল ছাড়াও রিবনের পুরো পরিবার এই দ্বীপে এসেছে। তবে তারা দ্বীপের দুইটি আলাদা জায়গায় অবস্থান করছে, যেখানে একপাশে রিবন এবং তার পরিবার সাহায্য খুঁজে বের করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, সেখানে অন্য পাশে জোরা এবং তার দলের পরিকল্পনা হলো বাকি থাকা 2 প্রজাতির ডাইনোসরের রক্ত সংগ্রহ করা এবং পরে সকালে হেলিকপ্টার নিয়ে বাড়ি ফেরা। এখানে দ্বীপে চলতে চলতে তারা অনেক অদ্ভুত কিছু দেখে, যেমন তারা অনেক ভিন্ন ভিন্ন ডাইনোসর দেখতে পায়, সাথে অনেক বিপজ্জনক পশু পাখি এবং কীট পতঙ্গও চোখে পড়ে। কিন্তু তারপরও জোরা এবং তার পুরো দল দ্বীপে খোঁজখবর নিতে থাকে। এরপর তারা এক বড় ফাঁকা মাঠে দ্বিতীয় ডাইনোসরটিকে খুঁজে পায়, অর্থাৎ জমির উপর বাস করা টাইটানোসোরাস। পুরো মাঠ জুড়ে অনেক টাইটানোসোরাস ছিল, তাই জোরার দল দ্রুত তাদের কাছে গিয়ে তাদের শরীর থেকে চুপ করে রক্ত সংগ্রহ করে। এভাবে তাদের কাছে 2 প্রজাতির ডাইনোসরের রক্ত এসে যায়। এখন বাকি শুধু তৃতীয় ডাইনোসরের পালা। এই তৃতীয় ডাইনোসরটি আকাশে ওড়ে, যাকে বলা হয় কুয়াজাল কোরটলাস। কিন্তু এই ডাইনোসরটি খুবই বর্বর এবং বিপজ্জনক। সেই কারণে জোরা এবং ডক্টর হেনরি ঠিক করে তারা সরাসরি এই ডাইনোসরের রক্ত সংগ্রহ করবে না, কারণ এই ডাইনোসরটি ডিম দেয়। তাই তারা তার দেওয়া ডিমের একটিকে ব্যবহার করে রক্ত সংগ্রহ করবে। এজন্য তারা দ্বীপের এক বড় পাথরের কাছে যায়, যেখানে সেই ডাইনোসরের বাসা আছে। ওই বাসায় অনেক ডিম রাখা থাকে। তাই জোরা, ডক্টর হেনরি এবং ডানকানের বোটম্যান লেকলার তারা 3 জনই সোজা ওই বাসার কাছে যায়। ওখানে পৌঁছে ডক্টর হেনরি একটি ডিম হাতে নিয়ে তার কন্টেইনার ব্যবহার করে ডিম থেকে রক্ত সংগ্রহ করে। এরপর তাদের হাতে 3 প্রজাতির ডাইনোসরের রক্ত চলে আসে। কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাই তারা ওখান থেকে বের হয়ে যাওয়ার আগেই একটি ডাইনোসর আসে, অর্থাৎ আকাশে উড়ে বেড়ানো কুয়াজাল কোরটলাস। এটি যখন তাদের বাসার কাছে দেখে তখন বুঝতে পারে তারা হয়তো তার ডিমের ক্ষতি করতে এসেছে। সেই কারণে ডাইনোসরটি তাদের 3 জনের উপর আক্রমণ করে। দেখতেই দেখতে বোটম্যান লেকলারকে এটি ধরে খেয়ে ফেলে। কিন্তু জোরা, ডানকান, মার্টিন এবং ডক্টর হেনরি 4 জনই কষ্টে প্রাণে বাঁচে। আর তারা 3 প্রজাতির ডাইনোসরের রক্ত নিয়ে দ্বীপ থেকে এগিয়ে চলে। আর তখন একটু একটু করে রাত হওয়া শুরু করে। কিন্তু আধার নামার আগেই আমরা দেখি যে জোরা, ওসির পুরো দল এবং রিভেন ও তার পুরো পরিবার সেই ল্যাবরেটরির কাছাকাছি পৌঁছে যায়, যে ল্যাবরেটরি অনেক বছর আগে ইঞ্জিন কোম্পানি চালাতো। এইসব মানুষ এই ল্যাব ফেসিলিটিতে এসেছে কারণ এই জায়গা তাদের কাছে বেশ নিরাপদ মনে হচ্ছে। কিন্তু বন্ধুরা এখানে এসে তারা দেখে অনেকগুলো ডাইনোসর তাদের উপর আক্রমণ করে, কারণ এই ল্যাবের আশেপাশে অনেক ডাইনোসরদের মিউটেশন নিয়ে কাজ হয়েছিল অনেক বছর আগে। তার ফলে এখানকার চারপাশে অনেক ডাইনোসর আছে। তবু সবাই এভাবে ডাইনোসর থেকে বাঁচতে থাকে। তবে এর মধ্যে মার্টিন তার আসল রূপ দেখায়। যখন সে দেখে তার কাছে 3 প্রজাতির ডাইনোসরের রক্ত এসে গেছে, তখন সে ওই 3 রক্তের কন্টেইনার হাত দিয়ে ধরে এবং পকেট থেকে গান বের করে সবার সামনে তাকিয়ে বলে, যদি কেউ আমার সামনে আসে আমি তাকে মেরে ফেলবো। তখন ওই সেখানে আরেকটা ডাইনোসর আসে, যেটা সাইজে অনেক বড় এবং ভয়ঙ্কর। আমরা তখন বুঝতে পারি যে এটি আর কেউ না, বরং সেই মিউটেটেড টিরেক্সই, যে টিরেক্স অনেক বছর আগে ইঞ্জিন কোম্পানির ল্যাবরেটরি ধ্বংস করেছিল। এই টিরেক্স এসে সবার উপর আক্রমণ করে আর সে মার্টিনকে ধরে খেয়ে ফেলে। তবে ঠিক তখন ওই ডাইনোসরের রক্তের কন্টেইনার মাটিতে পড়ে যায়, যা জোরা তুলে নেয়। বন্ধুরা তাদের বাঁচানোর জন্য তাদের হেলিকপ্টারও আসে, কিন্তু আমরা দেখি সেই টিরেক্স হেলিকপ্টারকেও ধরে ফেলে এবং চিবিয়ে ধ্বংস করে দেয়। ফলস্বরূপ হেলিকপ্টারের পাইলটরাও মারা যায়। এখন সবাইকে চারপাশে একটি শিপ দেখা দেয়, যে শিপ আসলে এনজি কোম্পানির। তারা সিদ্ধান্ত নেয় সেই শিপ ব্যবহার করে এখান থেকে বের হতে হবে। কিন্তু যখন সবাই শিপে ওঠে এবং রওনা দেয়, তখন ওই টিরেক্স তাদের দেখে এবং তাদের খেতে এগিয়ে আসে। তখন ওই ডানকান লক্ষ্য করে যে যেখান থেকে উজ্জ্বল আলো আসে টিরেক্স সেই দিকে চলে যায়। অতএব ডানকান দ্রুত সবাইকে শিপে ওঠায় আর নিজে একটি ফ্লেয়ার জ্বালায়। ফলে টিরেক্সের দৃষ্টি ডানকানের দিকে যায়। ডানকান শিপ থেকে অনেক দূরে পালাতে থাকে, যাতে টিরেক্স তার পিছনে আসে আর তার সঙ্গীরা শিপ বা বোট ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যেতে পারে। যদিও জোরা তাকে এটা করতে না করার কথা বলে, তবুও ডানকান বলে তার আর কোনো উপায় নেই, আর তাই সবাইকে বাঁচানোর জন্য তাকে এটা করতেই হবে। ডানকান দ্রুত সবাইকে ছাড়তে বলে। তারপর তারা দ্রুত বোট চালু করে পানির মধ্য দিয়ে টাপু থেকে বের হতে থাকে। আরেকদিকে ডানকান টিরেক্সকে নিজের দিকে ডেকে আনে আর টিরেক্সকে পানিতে সাঁতার কাটিয়ে দূরে নিয়ে যেতে থাকে। হঠাৎ ফ্লেয়ারের আলো নিভে যায়, যা দেখে জোরা ভাবতে থাকে যে হয়তো ডানকান মারা গেছেন আর টিরেক্স তাকে খেয়ে ফেলেছে। তারপর টিরেক্সও সেই জায়গা ছেড়ে টাপুর দিকে চলে যায়। কিন্তু কিছু সময় পর আমরা দেখি ডানকানের অবস্থানের কাছে আরেকটি ফ্লেয়ার জ্বলে, যা দেখে জোরা বুঝতে পারে ডানকান হয়তো এখনো বেঁচে আছে। ফেরত দ্রুত বোট নিয়ে ডানকানের কাছে যায় আর দেখে ডানকান পুরোপুরি নিরাপদ আছে, কারণ সে টিরেক্সকে ধোঁকা দিতে পেরেছে।
তারপর তারা দ্রুত ডানকানকেও বোটে তুলে নিয়ে নিজেদের সঙ্গীদের নিয়ে 3 ধরনের ডাইনোসরের রক্ত নিয়ে টাপু থেকে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার পথে ডক্টর হেনরি জোরাকে বলে এইসব ডাইনোসরের রক্ত মার্টিন একমাত্র কোম্পানিকে দিতে চেয়েছিল, কিন্তু সেটা একদম ঠিক নয়। কারণ যদি এই রক্ত এক কোম্পানির হাতে চলে যায় তাহলে সেই কোম্পানি ওষুধ বানাতে সফল হবে এবং ওষুধগুলো অত্যন্ত দামি করে বিক্রি করবে, যার ফলে সেগুলো সবার কাছে পৌঁছাবে না এবং একমাত্র সেই কোম্পানি লাভ করবে। সেজন্য ডক্টর হেনরি আর জোরা একসাথে সিদ্ধান্ত নেয় যে তারা এই রক্তগুলো একটু একটু করে অনেক কোম্পানির মাঝে ভাগ করে দেবে, যাতে সব কোম্পানি ওষুধ বানাতে পারে এবং সবাই ওষুধ পেতে পারে। আর এভাবে বন্ধুরা এই পুরো মুভিটা শেষ হয়। তাহলে বন্ধুরা এই ছিল জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুভির স্টোরি। তোমার কেমন লাগলো এই ভিডিও আর মুভির গল্প? তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। আর তোমাদের যদি অন্য কোনো রিকমেন্ডেশন থাকে সেটাও কমেন্টে বলতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আবার দেখা হবে অন্য কোনো অসাধারণ ভিডিও নিয়ে।